প্রিয় দর্শক, ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের জাতীয় সংসদ নিয়ে প্রাণবন্ত বিতর্ক হচ্ছে, তর্ক হচ্ছে, শানিত যুক্তি হচ্ছে, পাল্টা যুক্তি হচ্ছে, ওয়াকআউট হচ্ছে, আবার সংসদে ফিরে যাচ্ছে। সব মিলিয়ে এই প্রাণবন্ত সংসদ এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো। আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে অতিথি ছিলেন লক্ষ্মীপুর 1 আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব সাদাত হোসেন সেলিম এমপি মহোদয় রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে আরেকজন অতিথি রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্মানিত সম্পাদক সিনিয়র সাংবাদিক কবি হাসান হাফিজ রয়েছেন আমাদের সাথে। রাজনীতিতে কয়েকটা বিষয় উল্লেখ করেন, একটা হচ্ছে মব কালচার এবং চাঁদাবাজি, এবং একই সাথে যেটি বলবার চেষ্টা করেন আন্দোলন শুরু হয়ে গিয়েছে, যেটি জামাত ইসলাম পক্ষ থেকে বলা হয়েছে। আপনি এই তিনটা জায়গাটা কিভাবে অ্যাড্রেস করবেন? যেটি আন্দোলন শুরু হয়ে গেছে, এখন কিন্তু মানুষ সেই যমুনা ঘেরাও, অটো পাস, হঠাৎ করে হরতাল, এগুলি হয়তো মানুষ গ্রহণ করবে না, কিন্তু তারপরও বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বারবার। আপনার বিশ্লেষণ কি? না দেখুন, সরকারের বয়স তো 2 মাসও হয়নি এখন পর্যন্ত, 17 তারিখে হয়তো 2 মাস হবে আর কি। তো এর মধ্যে দিয়ে সংসদে একটা শক্তিশালী বিরোধী দল আছে, তারা কথা বলার স্পেস আছে, তারা যখনই দাঁড়ায় তখন তাদেরকে মাইক দেওয়া হয়। তারাও এখন সংসদীয় রীতিনীতি আস্তে আস্তে রপ্ত করছে। আপনার সব যে কোনো বিষয় নিয়ে দাঁড়িয়ে গেলেই চলে না, সেখানে অনেক কিছু নোটিশ টোটিশ আগে দিতে হয়, এগুলো তারা শিখছে এখানে। তো আমরা তো আশা করছি একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদটা গঠিত হয়েছে, এই সংসদটা হবে সকল আলোচনা কেন্দ্রবিন্দু। সকল সংকটের সমাধানের জন্য সেখানে আলোচনা হবে, আলোচনার পরে সিদ্ধান্ত হবে। এটাই হওয়া উচিত, এটাই নিয়ম এবং এটাই জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। তো সেক্ষেত্রে বিরোধী দলের দুটো কাজ, যেটা তারা তাদের সেই স্পেস আছে, তারা একদিকে সংসদে কথা বলবে, আরেকদিকে তারা আপনার রাজপথ উত্তপ্ত বলেন অথবা রাজপথের আন্দোলন বলে এই কথাটা তারা বলবে, হুমকি দেবে, এরকম আর কি। তো ইতিমধ্যে তাদের যে জোট মধ্যে যেটা এনসিপির অবস্থা অত্যন্ত করুণ। তাদের কিন্তু সে সাংগঠনিক শক্তি আর নেই। গত কয়েকদিন ধরে দেখলেন যে তারা রাজপথে যখন মিছিল নিচ্ছে 7-8 জনের বেশি হচ্ছে না, তাদের অনশনের মধ্যেও কোনো লোকজন হচ্ছে না। শিবির যেটা অনশন করলো, আপনার এনসিপি এবং শিবির মিলিয়ে যেটা করলো, সেখানে মানুষের অংশগ্রহণটা খুব কম। আজকে দেখলাম অনেকে বলছে আন্দোলন শুরু হয়ে গেছে। আসলে আন্দোলন শুরু হয়ে গেছে এটা বলা যত সহজ তত কার্যকর করা ততটাই কঠিন। আর আন্দোলন তো প্রতিদিন হয় না, প্রতি সময় হয় না, এটা দীর্ঘ সময় পরে একটা আন্দোলন দানা বেঁচে ওঠে। এখন তারা হয়তো কথা বলছেন অনেক কিছু, যে কথাগুলো আমরা সংসদে আলোচনা করতে পারি, যেহেতু তাদের মধ্যে জোটের অনেক রাজনৈতিক দল সংসদের সদস্য হিসাবে আসতে পারেন নাই, তাদেরকেও খুশি রাখার জন্য তাদেরকে হয়তো এই ধরনের একটা পরিবেশ তৈরি করে তাদেরকেও আপনার বক্তৃতা দেওয়ার একটা সুযোগ করে দেওয়া আর কি, তাদের বক্তব্য উপস্থাপনা একটা প্ল্যাটফর্ম হিসেবে এটাকে সুযোগ করে দেওয়া, আমরা এইভাবে দেখছি আর কি। আন্দোলন শুরু করার অথবা আন্দোলন করার মতো যৌক্তিক কোনো কারণ এখন পর্যন্ত নাই, জনগণের কাছে যাওয়ার মতো কোনো কারণ নাই। জনগণ এটাকে আমরা দেখছি, বিশেষ করে তাদের বিভিন্ন কর্মসূচি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার পরে বিভিন্ন জনের মন্তব্য দেখার পরে বুঝছি যে মানুষ আসলে এই মুহূর্তে কোনো ধরনের আন্দোলন, কোনো গলাবাজি, কোনো ধরনের আপনার হুমকি ধামকি এগুলোর প্রতি মানুষের কোনো আগ্রহ নেই। তো মানুষের যদি আগ্রহ নেই, সেহেতু আমরা বলবো যে কোনো বিষয় নিয়ে সংসদে আলোচনা হবে, সংসদে সেটার সমাধান হবে এবং আমরা আসলে গণতন্ত্রের ভিত্তিকে আরও শক্তিশালী করব। আমরা সরকারি দল বিরোধী দলের একটা সংস্কৃতি সেটা আমরা চালু করব এবং আমরা আশাবাদী যে পরিস্থিতি আসলে আমরা সেভাবে আমরা মোকাবিলা করতে পারবো। আমি দুই একটা বিষয় আপনাকে একটু বলে দিতে চাই যে বিরোধী নেতা শফিকুর রহমান কী বলেছেন, চিফ হুইপ নাহিদ ইসলাম বিরোধী দলের তিনি কী বলেছেন। বিরোধী নেতা দুই একটা কথা বলেছেন, এক জায়গায় আমি মোটা দাগে বলছি, রাজপথই বিরোধী দলের ঠিকানা, সংসদ নয়। একটা কথা বলেছেন জনগণের সঙ্গে নিয়ে একসাথে লড়বে। আপনি বলছেন যে আন্দোলন শুরু হয়নি, যে আন্দোলনের এখন ভিত্তি আছে কিনা সংসদে সেগুলি হয়তো আলোচনা হবে। বিরোধী নেতা আরও বলেছেন এর মাধ্যমেই ফাঁসিবাদের চূড়ান্ত পরাজয় হবে, বিজয় হবে জনগণের। এখন এই বিজয় জনগণের বলতে আপনারা জনগণ না ওনারা জনগণ, এটাও একটা প্রশ্ন। জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেবে না, এটা বলেছেন। অন্যদিকে আমরা দেখেছি যে চিফ হুইপ বিরোধী দলের নাহিদ ইসলাম তিনি বলছেন বিএনপি নতুন বাংলাদেশের সাথে বেমানি করছেন, এই সরকার গণবিরোধী সরকার। এই দুই তিনটা জায়গাটাকে মোটা জায়গায় আপনি কীভাবে বিশ্লেষণ করবেন, যেহেতু সরকারি দলের প্রতিনিধি হিসাবে মাননীয় এমপি হিসেবে আপনাকে আমরা এখানে আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ করেছি? না দেখুন, আমি আসলে বিরোধী দলের একদম কাছাকাছি আমি আমার বসা এবং তাদের কথাবার্তা তাদের অনেক কিছু দেখছি। তারা যে বিষয়গুলো নিয়ে রাজপথ গরম করার চেষ্টা করবে, এগুলো কোনো অবস্থায় কোনো বিষয়বস্তু হিসেবে
জনগণের মনের মধ্যে সামান্যতম স্থান করে নেবেন না আর কি। তারপরে বলে রাজপথ বিরোধী দলের ঠিকানা সংসদ নয়, তো বিরোধী দলেরকে তো আমরা সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে প্যাট্রোনাইজ করতেছি, সরকারের পক্ষ থেকে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছি সরকারের বিরোধিতা করার জন্য। তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, গাড়ি দেওয়া হচ্ছে, ফ্ল্যাগ দেওয়া হচ্ছে, বাসা দেওয়া হচ্ছে। কী কারণে? সরকারের বিরোধিতা করার জন্য, সরকারের গুণগান গাওয়ার জন্য না, সরকারের সমর্থন করার জন্য না। আমরা কিন্তু তাদেরকে তাদের রাষ্ট্রীয়ভাবে বেতন ভাতা সুযোগ সুবিধা, গানম্যান, গাড়ি, পুলিশ, হুইসেল সব কিছু আমরা দিচ্ছি বিরোধিতা করার জন্য। তো বিরোধিতা করার জন্য তারা যে জায়েজ করতেই হবে। তারা যে আমাদের বিরোধিতা করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে তারা ভাতা পাচ্ছেন সেটা জায়েজ করার জন্য হয়তো বলতে পারে। বিরোধী আমরাও চাই যে বিরোধী দলের সরকারি দলের সুরে তো তারা কথা বলবে না, তারা বিরোধী দলের সুরে কথা বলবেন, সরকারকে চাপের মুখে রাখবেন। কিন্তু এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছেন তারা, জুলাই সনদ, তারপর অঙ্গীকার, এটা সেটা, এগুলো আসলে হালে পানি পাওয়া যাবে না আর কি। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে এবং বাস্তবায়নের পথে আস্তে আস্তে আগাচ্ছে। বিএনপির সমর্থন ছাড়া তো বিরোধী দল একার পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন করার কোনো স্পেস নাই, কোনো রকম এটা নিয়ে চিন্তা করতে পারে বিরোধী দল যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। জুলাই সনদ বাস্তবায়ন করবে বর্তমান সরকারই করবে এবং অঙ্গীকারবদ্ধ, অঙ্গীকার নামে তারা স্বাক্ষরও করেছে। দুই একটা বিষয় নিয়ে যেটা কথাটা আমরা বলছি আর কি, যে ধরেন একটা বিষয় যে দলীয় প্রধান এবং সরকার প্রধান একজন হতে পারবেন না, এটা আসলে পৃথিবীর ইতিহাসে খুব বেশি নজির নাই যে দলীয় প্রধান যদি দল যদি চায় যে দলীয় প্রধান সরকার প্রধান হবে, দল যদি চায় যে উনি সরকারের দলের প্রধান এবং দলের প্রধান সরকার প্রধান, তাতে কোনো সমস্যা থাকার কথা না। এটা একজনের গণতান্ত্রিক অধিকার হরণ করা। সেই ক্ষেত্রে বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট আগে দিয়ে রেখেছে। হ্যাঁ, যেহেতু নোট অফ ডিসেন্ট আগে রেকর্ড হয়েছে এবং নোট অফ ডিসেন্ট সহ বিরোধী দল সব দল স্বাক্ষর করেছে, তো এই ক্ষেত্রে তো বিএনপিকে চাপিয়ে দেওয়ার কোনো কিছু নেই। কারণ আমি যদি আজকে বলি যে আপনার বিরোধী দলের নেতা কোনো দলের প্রধান হতে পারবেন না, বিরোধী দলের চিফ হুইপ কোনো দলের প্রধান হতে পারবেন না, তো এটা তো আসলে কোনো গণতান্ত্রিক আচরণ নয় বা গণতান্ত্রিক দাবি নয়। এটা আসলে একটা দলের নেতাকর্মীদের সাথে এক ধরনের জবরদস্তিমূলক একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা, এটা বিএনপি গ্রহণ করে নাই। আপনার রাষ্ট্রপতির ক্ষমতা বা ক্ষমতাহীন রাষ্ট্রপতিকে হঠাৎ করে ফ্র্যাঙ্কেনস্টাইন বানানোর জন্য 10-12টা একদম নিয়ে আসলো, এ টু জেড বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, এনএসআই ডিজিএফআইয়ের প্রধান নিয়োগ, পুলিশ প্রধান নিয়োগ, প্রধান বিচারপতি নিয়োগ। তাতে করে কি নির্বাহী বিভাগের আর কোনো ক্ষমতা থাকবে না, নির্বাহী বিভাগের আর কোনো ক্ষমতা থাকবে না। ঐক্যমত্য কমিশনের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে একটা প্রচেষ্টা ছিল যে যেহেতু নির্বাচনে হবে, নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠিত হবে, তাহলে বিএনপি যেন কাজ করতে না পারে, সরকার যেন ফাংশনাল না হয়, সেই জন্য এক ধরনের তাদের মধ্যে আচরণ ছিল, তাদের মধ্যে একটা প্রচেষ্টা ছিল। বিএনপি সেই সময়ে যে কোনোভাবে হোক অত্যন্ত দক্ষতার সাথে সেই পরিস্থিতি মোকাবিলা করে জাতিকে একটা নির্বাচনমুখী করেছে। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত জাতিকে ব্যস্ত রেখে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করেছে। অন্যান্যরা কথায় কথায় পিআর দাবি করেছেন, তাই না? নির্বাচনকে প্রলম্বিত করতে হবে। ডক্টর ইউনূস সাহেব এসে বললেন, জাপানে গিয়ে বললেন যে একটা দল ছাড়া আর কেউ ডিসেম্বর নির্বাচন চায় না। দেখা গেল যে সমস্ত রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বর আগে নির্বাচন চাচ্ছে, তাই না? তারপরে আপনার সমস্ত রাজনৈতিক দলগুলো এক হয়ে তারা নির্বাচন যখন দাবি করছে, তখন গুটি কয়েক রাজনৈতিক দলগুলো সেখানে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য। আর ডক্টর ইউনূস সাহেব এবং তার ভোট বাহিনী 5 বছরের জন্য ডক্টর ইউনূস সাহেবকে দেখতে চাই। কোনো উপদেষ্টা বললেন যে 5 বছরের জন্য আমাদেরকে জনগণ দেখতে চায়। এই দেখাদেখির মধ্যে আমরা একটা উপলব্ধি করতে পারছিলাম যে একটা চক্রান্ত, ষড়যন্ত্র, নির্বাচনকে প্রলম্বিত করা, ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এখানে অনেকের অনেক রকম চক্রান্ত ছিল জাতীয় আন্তর্জাতিক। সেই চক্রান্তকে ঠান্ডা মাথায় মোকাবিলা করে সেই চক্রান্তের একদম বেড়াজালকে ছিন্ন করে একটা নির্বাচন আদায় করা কিন্তু চারটিখানি কথা ছিল না। বিএনপি সেক্ষেত্রে সম্পূর্ণ সফল বিএনপি নির্বাচন করেছে, সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে, সরকার গঠন করেছে। সরকার গঠন করার পরেই তো আপনার এই যে পরিবর্তন একটা আপনি দেখেন, এখন আমরা কিন্তু একেবারে কাটায় কাটায় সংসদে যাচ্ছি, সারাক্ষণ সংসদে বসে থাকতেছি। সারা দেশের সমস্ত সরকারি অফিসগুলোতে একদম 9টার মধ্যে এসে যে হাজির হওয়ার, এটা তো অনেক দিন পর একটা যুগান্তকারী একটা আপনার কি বলবো এটাকে, একটা পদক্ষেপ অথবা একটা যুগান্তকারী একটা যুগান্তকারী পরিবর্তন আমাদের মধ্যে সাধিত হয়েছে। তো এগুলো নিয়ে আসলে এবং পাশাপাশি আপনি দেখেন বিএনপি
ক্ষমতাসীন হওয়ার পরপরই যুদ্ধটা লেগে গেল একটা, আবার এখন পর্যন্ত যুদ্ধটা নিয়ে একটা অনিশ্চিত অবস্থা, তাই না? এখনো এই অবস্থার মধ্যে শুরু হয়নি, সব কিছু অনিশ্চয়তা, যুদ্ধকালীন অবস্থা, দেশের অভ্যন্তরীণ সংকট, অর্থনৈতিক অবস্থা, সব কিছু বিবেচনা নিয়েই সরকার তার যাত্রা শুরু করেছে এবং সরকার এক্ষেত্রে আমার মনে হয় অত্যন্ত দৃঢ়, চৌকস এবং বুদ্ধিমত্তার সাথেই আপনার সামনে দিয়ে এগিয়ে যাবে। জি, আমরা এমপি মহোদয়ের কাছ থেকে অনেক বিশ্লেষণ শুনলাম এবং তিনিও বলবার চেষ্টা করলেন, আন্দোলন নিয়ে কথা বললেন এবং বিএনপির অবস্থাটা ব্যাখ্যা করবার চেষ্টা করলেন। আমরা একটু আসি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা, তারা দুজনেই ভারত সফর শেষে ঢাকায় ফিরেছেন। ঢাকায় ফিরে মাননীয় প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা জনাব হুমায়ুন কবির তিনি সাংবাদিকদের ব্রিফ করতে গিয়ে তিনি বলেছেন, শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের এখন অপ্রাসঙ্গিক, তাদের আর বাংলাদেশের গুরুত্ব নেই, শেখ হাসিনার বিষয়ে জুডিশিয়াল প্রসেসে আগানো হবে। আরেকটা বলেছেন যে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা যেন ভারতের মাটি ব্যবহার করে কোনো অপকর্ম করতে না পারে, বাংলাদেশ থেকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য ভারতকে বার্তা দেওয়া হয়েছে। আপনি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা ভারত সফর এবং পরবর্তীতে ভারত সফর শেষে মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা যে ব্রিফিং, সেই ব্রিফিংটাকে বিশেষ করে শেখ হাসিনার প্রসঙ্গে এবং আওয়ামী প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, আপনার বিশ্লেষণ? একটা ইতিবাচক পরিবর্তন আমরা আশা করছি এবং সেটার লক্ষণগুলিও সুস্পষ্ট হয়ে উঠছে। মানে ভারতীয় হাইকমিশনারও কিন্তু প্রণয় ভার্মা বলেছেন যে স্বাভাবিকীকরণ হচ্ছে সম্পর্কটা। অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য কিন্তু মৌখিকভাবে বলেছে, লিখিতভাবে বলেছে। আবার এটাও বলেছে ভারতের সরকারি মুখপাত্র যে রণধীর জয়সওয়াল, এই যে একটা নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চায় এবং ভারতের সেনাপ্রধানও কিন্তু এই কথাটা বলেছিলেন। তো এখন নির্বাচিত সরকার এসছে, আমরা চাই যে বন্ধুত্ব আমাদের হবে সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। আমরা একটা স্বাধীন দেশ, আমরা মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে সীমান্তে কাঁটাতারে ফেলানির লাশ আমরা দেখতে চাই না। সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারেও ঐক্যমত্য হয়েছে, এটা আগেও হয়েছে, শেখ হাসিনার আমলেও হয়েছে, কিন্তু তারপরেও অনেক প্রাণ ঝরেছে সীমান্তে এবং একতরফা অনেক কিছু হয়েছে। আদানির চুক্তি, যে বিদ্যুৎ চুক্তি, সেটাও কিন্তু একতরফা ছিল এবং সেখানেও বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলিও এখন পর্যালোচনার প্রশ্ন উঠছে, সেটা পুনর্বিবেচনার দাবি উঠছে। সরকার সেটা বিশ্লেষণ করে দেখছে। এটা অন্তর্বর্তী সরকারেরই দায়িত্ব ছিল, 18 মাসে তারা সেটার ব্যাপারে কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করি নাই। সেটা করাটা বাঞ্ছনীয় ছিল। বাংলাদেশে অনেক ক্ষতি হয়ে গেছে, কিন্তু বিদ্যুৎ খাতে বিদ্যুৎ আমরা পাচ্ছি, কিন্তু কত মূল্যে আমরা পাচ্ছি, সেখানেও কিন্তু কারচুপি আছে, দুর্নীতি আছে, স্বজনপ্রীতি আছে, সম্পদ পাচারের ঘটনা আছে। সেগুলিও কিন্তু পর্যালোচনা, বিশ্লেষণ, বিশ্লেষণের দাবি রাখে এবং নতুন করে আমাদের এগুলি নিয়ে ভাবতে হবে। তিস্তা চুক্তি নিয়েও আমরা অনেক কিছু দেখেছি, শেখ হাসিনার আস্ফালন আমরা শুনেছি, একতরফা সব কিছু। ভারত আমাদের সঙ্গে পেঁয়াজ নিয়ে যে খেলা খেলেছে সেগুলি আমরা দেখেছি, কিন্তু আমরা তো স্বনির্ভর হয়েছি এখন, তাই না? একসময় কোরবানির গরুকেও জিম্মি করা হতো, আমরা তো এখন নিজেরা স্বনির্ভর হয়েছি। তো এটা সম্ভব, কিন্তু আমরা চাই সমতার ভিত্তিতে বন্ধুত্বটা হতে, আমাদের সঙ্গে সম্পর্ক শীতল করে, আমাদের ভিসা বন্ধ করে দিয়ে। তা আমাদের চিকিৎসার জন্য কি মহামারী হয়ে গেছে বাংলাদেশে? চিকিৎসা ভারতে অনেকে নিতে পারেনি, কত লোকের প্রাণহানি হয়েছে বলেন? বাংলাদেশের সেই মেধা আছে, যোগ্যতা আছে। এখন ব্যবস্থাপনা যদি সঠিক হয়, নেতৃত্ব যদি সঠিক হয়, তাহলে অবশ্যই বিশ্বমানের চিকিৎসা আমাদের দেশে দেওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। এবং চীনও আপনি জানেন যে 2টা বড় বড় হসপিটাল করে দেওয়ার জন্য অনেকখানি অগ্রগতি হয়েছে সেই ব্যাপারে। তো আমাদের কোনো কিছুই তো আটকে থাকবে না। আমরা চাই যে সমতার ভিত্তিতে বন্ধুত্বটা হোক, কারণ এই সম্পর্ক বৈরিতা দুই দেশেরই কিন্তু ক্ষতি, ভারতেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। তো তাদের হয়তো ক্ষতিটা একটু কম, আমাদেরটা একটু বেশি, কিন্তু এটাও ঠিক। আবার প্রয়োজনে আমরা যখন ঘুরে দাঁড়ানোর সুযোগ আসবে, সময় আসবে, তখন আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আমরা কিন্তু পেঁয়াজেও তো স্বনির্ভর হয়েছি, তাই না? অবশ্যই সম্ভব সব কিছুতে। আমার সীমান্তে হত্যা মানে বন্ধ হয়েছে, আবার ধরে নিয়ে গিয়েছিল। তা আমরা চাই না যে আমরা যদি ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে আমরা অন্যায়ভাবে গেলাম, চোরাচালানি কিংবা অন্য কারণ, কিন্তু তাই বলে তাকে মেরে ফেলতে হবে কেন? সেটার তো আইন কানুন আছে, আন্তর্জাতিক রীতিনীতি আছে, সেগুলিকে মানতে হবে। ওইটা তো চীনের সঙ্গে ভারতের সীমান্ত আছে, সেখানে তো তারা এরকম হত্যা করে দেখুক না কী অবস্থা হয়। চীন তো অনেক জায়গা দখলও করে রেখেছে, বলা হয় যে মানচিত্র পরিবর্তন, পাকিস্তানের সঙ্গে সীমান্ত আছে, তো সেখানে তো এরকম ঘটনা ঘটে না। বাংলাদেশের সঙ্গে কেন হবে? ছোটো দেশ বলে কি বারবার এরকম দাদাগিরি ফলাতে হবে? আমরা সেটা মানব না। আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন জাতি, আমরা কিন্তু রক্তের বিনিময়ে দেশ পাওয়া। আমরা সুতরাং আমরা কোনোভাবে আপোষ করবো না স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, মর্যাদার প্রশ্নে,
ব্যক্তিত্বের প্রশ্নে, আত্মসম্মানের প্রশ্নে আমরা কোনোভাবেই আপোষ করতে চাই না। আমরা ভারতকে শ্রদ্ধা করি, আমরা চাই একটা সৎ প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক গড়ে উঠুক। ভারতের এই দাদাগিরির কারণে কিন্তু প্রত্যেকের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। মালদ্বীপ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সবার সঙ্গে কিন্তু বৈরী সম্পর্ক, শুধু বাংলাদেশের সঙ্গে নয়। এটা যেহেতু তাদের প্রভুত্বকামী একটা আধিপত্যবাদী একটা মানসিকতা, সেটার থেকে তাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। তাহলেই কিন্তু আপনারা দেখেন যে সার্কটাকে অকার্যকর করে রেখেছে। এটা কত সুন্দর একটা কনসেপ্ট ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। ইইউ যদি এত সাফল্যের সঙ্গে এগিয়ে যেতে পারে, আমরা কেন পারবো না? আমাদের তো অনেকখানি এগোনোর কথা ছিল, আমরা পেছনে পড়ে আছি নিজেদের কুপমণ্ডুকতার কারণে, আমাদের পরশ্রীকাতরতার জন্য, আমাদের আধিপত্যবাদী মানসিকতার কারণে। সেগুলো যদি আমরা বদলাতে পারি তাহলে আমরা সম্মিলিতভাবে দক্ষিণ এশিয়া আমরা এগিয়ে যেতে পারি। আমরা সেটার অপেক্ষায় থাকলাম। আমরা আশা করি সার্ক পুনরুজ্জীবিত হবে এবং পারস্পরিক সম্পর্ক উন্নত হবে এবং সৎ প্রতিবেশী সুলভ একটা সম্পর্ক দক্ষিণ এশিয়ায় আমরা দেখতে পাবো। জি, নিশ্চয়ই। হ্যাঁ, কথা বলছিলাম এবং প্রসঙ্গক্রমে কবি হাসান হাফিজ অনেক বিশ্লেষণ করে দুঃখের কথা বললেন, ক্ষোভের কথা বললেন এবং স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে মাথা উঁচু করে দাঁড়াবার যে অবস্থান, সে অবস্থানে ব্যাখ্যা করলেন। প্রসঙ্গতে যে আলোচনাটা এসছে সেটি হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গে, এবং এটি তো সত্যি যে এখন কতখানি অনিবার্য শেখ হাসিনা বাংলাদেশের জন্য, কতখানি অনিবার্য আওয়ামী লীগ, সেটি কিন্তু দেশের মানুষ কিন্তু তাদের বিবেচনাবোধের মধ্যেই রেখেছে। এবং জুলাই হত্যাকাণ্ডের যে দায়, সেটি কিন্তু এড়াতে পারে কিনা শেখ হাসিনা, তাকে ফিরিয়ে আনা, সে জুডিশিয়াল যে প্রসেসগুলো সেগুলি, যেটা নিশ্চয়ই মনে আছে যে যেভাবে যুদ্ধ অপরাধের নামে হত্যা করা হয়েছে, বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে, শাপলা চত্বর হত্যাকাণ্ড করা হয়েছে, ওলামা আকরামদেরকে জুলুম করা হয়েছে, বিএনপি নেতাকর্মী সহ বহু নেতাকর্মী যারা গুম হয়েছেন, খুন হয়েছেন এবং আদালতের বারান্দায় ছিল যাদের ঠিকানা। সবস্থার প্রেক্ষাপটে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ব্রিফ করেছেন। আপনার বিশ্লেষণ? না, আজকে তো দেখলাম যে তারা মানে কথা বলেছেন, সম্ভবত এসেই কথা বলেছেন। প্রথমে তো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তারপর কথা বলছেন। এখন শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপ্রাসঙ্গিক, এটা তো আসলে সত্য কথা। এই মুহূর্তে তো শেখ হাসিনার কোনো প্রাসঙ্গিকতা বাংলাদেশের নেই, এবং ভারতের কাছেও শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। আর ভারত যেহেতু আমাদের একটা বৃহৎ প্রতিবেশী আমাদের, এবং এই প্রতিবেশী তো আমাদের পরিবর্তন করার কোনো সুযোগ নাই। আমাদের তো ফ্ল্যাটের প্রতিবেশী, বাড়ির প্রতিবেশীদের আমরা পরিবর্তন করতে পারি, হয় তারা চলে যাবে অথবা আমরা আরেক জায়গায় চলে যাব, কিন্তু এটা তো সম্ভব না। তো সুতরাং আমাদেরকে যেহেতু চারদিকে ভারত এবং ভারতের সাথে মিলেমিশে আমাদেরকে চলতে হবে, এটা ভারতের যত বেশি উপলব্ধি হবে তত আমাদের জন্য মঙ্গল। এবং ভারতের একটা কথা বলেছে, ভারতের পক্ষ থেকে তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী, এটা আগে থেকে বলেছিল, নির্বাচন আগেও বলেছে যে তারা অপেক্ষা করছেন যে একটা নির্বাচিত সরকার আসলে সেই সরকারের সাথে তারা কাজ করবেন। তো এই সরকারের তো অনেকগুলো মানে এজেন্ডা আছে এবং অনেকগুলো অসমাপ্ত বিষয় আছে ভারতের সাথে, বিশেষ করে আপনার পানি বন্টন চুক্তি এবং তিস্তা ব্যারেজ, এগুলো নিয়ে তো কথা বলতে হবে এবং কথা বলার একটা এভিনিউ খোলা হয়েছে। এবং আমি যদ্দূর জানি সরকারের পক্ষ থেকে এক ধরনের প্রস্তুতি চলছে যে সামনে যদি সফর হয়, সফরের মধ্যে আলাপ আলোচনা করার জন্য এক ধরনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, বিশেষ করে আপনার এই যে নদীর পানি, এই বিষয়গুলো নিয়ে আর কি। তো এখানে যে আমাদের হাফিজ ভাই যেগুলো বললেন, আপনারা তারা তো অতীতে শেখ হাসিনার সময় তাদের সম্পর্ক তো ভালো ছিল, কিন্তু সীমান্ত হত্যা তো বন্ধ হয়নি এবং তাদের বিভিন্নভাবে বাণিজ্যিক যে এরকম আমরা আগ্রাসন দেখেছি, সুযোগ বুঝেই তারা যেভাবে বাণিজ্যিক একটা কোপ মারার চেষ্টা করেছে, সেখান থেকে তো আমরাও কিন্তু একটা অবস্থানে চলে এসেছি যে কোরবানির পশুর কথা বলতেছেন, কথা বলতেছেন, সেটা আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। পেঁয়াজের মধ্যে স্বয়ংসম্পূর্ণ, এই অল্প কিছু জিনিস নিয়ে তো তাদের উপর নির্ভর। এবং আপনার আমদানি রপ্তানির মধ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিশাল একটা গরমিল আছে, কিন্তু একদম ভারসাম্যহীন একটা বাণিজ্য চলছে। বাংলাদেশ থেকে কোনো কিছুই কিন্তু তারা গ্রহণ করছে না কোনোভাবেই। তারা যতই ট্যারিফ ফ্রি, এইটা স্বল্প ট্যারিফ, কিন্তু আমরা দেখেছি যে তাদের বাংলাদেশে কোনো কিছু নেওয়ার ব্যাপারে, রপ্তানির ব্যাপারে তাদের মধ্যে একটা প্রচণ্ড রকমের একটা মানে তারা এটার বিপক্ষে তাদের অবস্থানটা। আমাদের বাংলাদেশের অনেকগুলো পণ্য কিন্তু পাশে, আমরা আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, মানে বিশেষ করে 7 সিস্টার্সে কিন্তু আমাদের বিশাল একটা বাজার রয়ে গেছে, বিশাল বাজার, এবং এটা বাংলাদেশ চাইলেই এটা কবজা করতে পারে, কিন্তু ভারত সেখানে একটা বিশাল ঢাল হয়ে দাঁড়িয়েছে। তারপর তাদের সেখান থেকে আমাদের বেশ কিছু পাথর আসছে, অন্যান্য সব কিছুই আসছে সেখান থেকে, কিন্তু আমরা কিন্তু কোনো কিছু রপ্তানি করতে পারছি না। আপনি যদি কখনো দেখেন যে বেনাপোল বিশাল এক বন্দর, সেখানে শুধুমাত্র আপনার এই যে আপনার গার্মেন্টসের যে
জোটের বিশাল বিশাল ট্রাক সেখানে যায়, সেখানে হয়তো তারা রিসাইক্লিং করে কিছু একটা করছে, সেটার জন্য এটা ছাড়া কিন্তু আপনি আর খুব কোনো পণ্য দেখবেন না। তো বন্ধুত্ব তো একতরফা হয় না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে এবং এই বিষয়গুলো চিন্তা করার অবকাশ এসছে এবং সরকারের যদি দ্বিপাক্ষিক কোনো আলাপ আলোচনা শুরু হয় অথবা কোনো একটা সফর শুরু হয়, পাল্টা সফর শুরু হয়, তখন কিন্তু আমাদের জাতির স্বার্থে এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। বাণিজ্যিক ভারসাম্য, আপনার সীমান্ত হত্যা, তারপরে এই যে তারা বহুদিন পর্যন্ত ভিসা বন্ধ করে রেখেছে, চিকিৎসা ভিসার নামে আপনার খুব অল্প ভিসা, সেখানে তাদের আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পরে ভারতের বহু রাজ্যে কিন্তু আপনি হোটেল পাবেন না, কিন্তু তাদের অলিখিত একটা আছে যে তারা হোটেল দেবে না, হোটেল পাওয়া যায় না। আপনি সেটা দিল্লি, ব্যাঙ্গালোর, তারপর মুম্বাই, চেন্নাইগুলোতে, তারপরে তো হয়তো যেখানে চিকিৎসার জন্য যারা যাচ্ছে অভ্যস্ত অথবা ফলো আপের জন্য যাচ্ছে, কিন্তু একটা বিশাল বাজার কলকাতার মধ্যে গড়ে উঠছিল বাংলাদেশ থেকে কেন্দ্র করে, বিশাল একদম তাদের আবাসিক হোটেল, তাদের খাদ্য টাদ্য মিলিয়ে তাদের আপনার যে পোশাক, বিশাল একটা বাজার গড়ে উঠেছিল, সেটা কিন্তু ভীষণ রকমের একটা ধাক্কা খেয়েছে, একদম বিরান ভূমিতে পরিণত হয়েছে। বিশাল একটা অংশ কিন্তু মানে বেকার হয়ে গেছে এবং তারা পেশা পরিবর্তন করে অন্য পেশায় তারা চলে গেছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন তো শুনলাম যে ভিসা যারা চালু করবে, ভারতের নিঃসন্দেহে একটা উপলব্ধি এসেছে যে আসলে সরকারের সাথে নয়, আপনার জনগণের সাথে বন্ধুত্ব করতে হবে এবং জনগণের প্রতিনিধি যে সরকার, সেই সরকারের সাথে বন্ধুত্ব করতে হবে বা সম্পর্ক করতে হবে। আগের সরকার তো জনগণের সরকার ছিল না, একদম বিনা ভোটের একটা সরকার ছিল না, তাদের পক্ষে ভারতের পক্ষে জনগণ ছিল না, ভারতের পক্ষে যে সরকার ছিল সে সরকার জনগণের প্রতিনিধি ছিল। সুতরাং এখন আমরা মনে করি যে অনেক অমীমাংসিত সমস্যার আমরা সমাধান করব এবং সৎ প্রতিবেশী সুলভ এবং আপনার পারস্পরিক সম্মানের সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাব। মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রসঙ্গে আপনার বিশ্লেষণ কি বর্তমান প্রেক্ষাপটে? দেখুন, আওয়ামী লীগ এই মুহূর্তে এটা যেটা রাজনৈতিক দল, এটা একটা চরম মানে উগ্রবাদী একটা রাজনৈতিক দলের মতো। উগ্র বলতে আমি ধর্মীয় উগ্রবাদী না, তাদের যে মতাদর্শগত রাজনৈতিক দলটি, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের সমর্থক, কর্মী, নেতা, তাদের প্রধান নেতা আরম্ভ করে তাদের মধ্যে 15 বছরের শাসনের কোনো অনুশোচনা নাই, তাদের ভুল ত্রুটির কোনো অনুশোচনা নাই, গণতন্ত্রকে হত্যা করার যে তারা করেছে সেটা ব্যাপারে তাদের কোনো অনুশোচনা নাই, একতরফা নির্বাচন করেছে তাদের কোনো অনুশোচনা নাই। তারপর গণ আন্দোলনের সময় তারা যেভাবে মানুষজনকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যারা আন্দোলনের সাথে জড়িত নয়, বাসাতে নিরাপদে দাঁড়িয়ে আছে, সেখানেও কিন্তু বুলেট ঢুকে তাকে হত্যা করেছে, মায়ের কোলে শিশু হত্যা করেছে। তো এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে মিনিমাম কোনো অনুশোচনা নাই, অনুতাপ নাই, তারা আরও হুঙ্কার দিচ্ছে, কিন্তু আস্তে আস্তে হুঙ্কারের অবস্থানটা ক্ষীণ হয়ে আসছে, জনগণ যে তাদের পক্ষে নাই তারা এটা বুঝতে পারছে। ভারতে নির্বাসিত অনেক নেতা কিন্তু বিভিন্ন পর্যায়ে আপনার বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে, ইংল্যান্ডে বা আপনার আমেরিকায় চলে গেছে। ভারতেও কিন্তু চাচ্ছে তারা আস্তে আস্তে কোনোভাবে সেখান থেকে চলে যাক, সেটা চাচ্ছে। আর সেক্ষেত্রে শেখ হাসিনার ধরুন সবসময় একটা মুখরানো মনে ছিল, কথা বেশি বলতো, অপ্রয়োজনীয় কথা বলতো, আরেকজনকে অশ্রদ্ধা করে কথা বলতো, সে এখনও তার এই স্বভাবসুলভ এই আচরণগুলো চালিয়ে যাচ্ছে। এটা ভারত সরকার বুঝে এটা তার জন্য বিভ্রান্তকর এবং তার জন্য এটা অসম্মানজনক। এটা ভারতের একটা আমাদের বাংলাদেশের আইনে যাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, একটা মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত একটা আসামি, মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য সাজাপ্রাপ্ত আসামি একটা গণতান্ত্রিক দেশে বসে তাদের অগণতান্ত্রিক আচরণ করবে, উস্কানি দিবে, এটা ভারতের জন্য শোভনীয় নয় এবং কাম্যও নয়। তো সেক্ষেত্রে আমরা তো আশা করব ভারত এই বিষয়গুলোকে তারা যদি তারা আমাদের সাথে বন্ধুত্ব করতেই চায়, সম্পর্কিত হতেই চায়, তারপরে তাহলে তো তাদেরকে এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। আমরা দেখুন আপনার আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত যদি আমাদের এই পরিবর্তনের পর আমরা 3 থেকে 4 মাস 6 মাসের মধ্যে আমরা নির্বাচনটা দিতে পারতাম। জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করতে এবং 300 আসনের মধ্যে একটা আসনের মধ্যেও তারা তাদের প্রার্থী দিতে পারতো না। এটা কিন্তু এটার দায় কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। অন্তর্বর্তীকালীন সরকার তো একেবারে যাচ্ছে তাই, একেবারে এত মানে একটা অপদার্থ সরকার বাংলাদেশে আর কখনো আসে নাই। একদম মানে তাদের কিছু উপদেষ্টা, এই যে আজকে স্বাস্থ্য খাতের যে একটা বিশাল রকমের আমাদের একটা ধাক্কা, এটার জন্য দায়ী কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। একেবারেই একটা থার্ড ক্লাস একজনকে একটা আপনার উপদেষ্টা বানিয়েছে। আমরা বারবার বলেছি যে স্বাস্থ্য উপদেষ্টার পরিবর্তনের জন্য, স্বাস্থ্য খাতে তার কোনো অভিজ্ঞতা নেই এবং তার কোনো অ্যাক্টিভিটিজও ছিল না, তার কোনো উদ্যোগও ছিল না। এইটা ছাড়াও আপনার তাদের মধ্যে আরও রকম মানে ইয়ে ছিল, আপনার মানে নির্বাচনটাকে তারা আসলেই প্রলম্বিত করতে চেয়েছে। আমরা জাতির ভাগ্য ভালো যে আমরা মানে মোটামুটি একটা নির্বাচন করতে পেরেছি, মানে আমরা হয়তো একটু বেশি সময় লেগেছে, নির্বাচনটা করতে পেরেছি আমরা।
নির্বাচনের মাধ্যমেই জনগণ তার একটা রায় দিয়েছে, সেখানে আওয়ামী লীগ কিন্তু আপনার কোনো একটা ফ্যাক্টর না, ওটা রায়টা দিয়েছে। আর নির্বাচনের মধ্যে দিয়ে আমরা সবসময় দেখতাম যে সনাতন ধর্ম যারা ছিলেন তারা কিন্তু আওয়ামী লীগকে একচাটিয়া ভোট দিতেন, আওয়ামী লীগ তাদেরকে তাদের একচাটিয়া সম্পদ মনে করতেন। এবার নির্বাচনের মাধ্যমে কিন্তু সনাতন ধর্মীরা তারা তাদের সরব উপস্থিতি জানান দিয়েছে এবং তারা যে কোনো দলের কেনা নয় এটা তারা প্রমাণ করেছে। যদি কেনা থাকতো তাহলে তারা ভোটদানে বিরোধী থাকতো, তারা এবার ভোট কেন্দ্রে গিয়েছে এবং ভোট তারা প্রয়োগ করেছে। সুতরাং আমরা মনে করি যে আর কি যে যেটাই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা পক্ষ থেকে বলা হয়েছে, মানে হুমায়ুন কবির বলেছেন যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, শেখ হাসিনা অপ্রাসঙ্গিক, এটা সম্পূর্ণ একমতি কথার সাথে। জাতীয় সংসদের কথা বলি, আমরা বিগত আমলের 15 বছরের যে দুঃশাসনের সময় জাতীয় সংসদে আমরা স্তুতি দেখতাম, এক ব্যক্তির বন্দনা দেখতাম, গান বাজনার আসর দেখতাম এবং প্রতিহিংসা রাজনীতি দেখতাম। সেগুলো নিশ্চয়ই আপনি টেলিভিশনে বা পত্রপত্রিকায় বিভিন্ন সময় দেখেছেন এবং নিজে এখন সংসদে আছেন এবং এই সংসদকে বলা হচ্ছে মজলুমের সংসদ। মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তিনি কিন্তু বলেছেন এই সংসদে যারা এসেছেন, কেউ ফাঁসির মঞ্চ থেকে এসেছেন, কেউ কারাগার থেকে এসেছেন, কেউ গুম হওয়া থেকে এসেছেন। সব মিলিয়ে গত সংসদে, বিগত আমলের আওয়ামী শাসনের সংসদ এবং এই সংসদ, আপনি যেহেতু সংসদে আছেন, আপনি কীভাবে এই দুইটার কোনো পার্থক্য বা কোনো মূল্যায়ন আপনার আছে কিনা? দেখুন, আপনার 14, 18, 24 সংসদ ছিল, সংসদের প্রতি আসলে জনগণের কোনো আকাঙ্ক্ষা ছিল না, জনগণের কোনো চাহিদা ছিল না, জনগণের কোনো উৎস ছিল না। আপনার সংসদের কর্মকাণ্ডের ব্যাপারে জনগণ ছিল নির্লিপ্ত। এবার জনগণ একটা গণতান্ত্রিকভাবে রায় দিয়েছে, একটা নির্বাচন হয়েছে, সংসদ কার্যকর, সেখানে প্রাণবন্ত বিতর্ক হচ্ছে, সব কিছুই কিন্তু জনগণ উপভোগ করছে, দেখছে, শুনছে, বুঝছে, যেটা আগে ছিল না। এখন মিডিয়ার যুগ, হাতে হাতে মোবাইল, একটা কথা বলার সাথে সাথেই সেটা আপনার সাথে সাথেই মানে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে কথাটা। তো আমরা চেষ্টা করব বা চেষ্টা করছি আমরা তো নির্মোহ থেকে সংসদে আমাদের বক্তব্য উপস্থাপন করা, তারপর আমরা অপ্রয়োজনীয় কথা না বলা এবং এটা মানে গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে আমাদের থাকা দরকার। অপ্রয়োজনীয় সরকারের প্রশংসা করা, ব্যক্তি বিশেষের প্রশংসা করা, স্থাবকতা করা, এগুলো থেকে বিরত থাকার ব্যাপারে আমি দেখছি যে সংসদ সদস্যদের এক ধরনের মনোভাব আছে। আমরা যখন সংসদীয় কমিটির সবার মধ্যে বসি তখন অনেকেই কিন্তু কথা বলার চেষ্টা করে বা কথা বলে, যে মানে আরও বোঝার চেষ্টা করে, মানে সরকারের অবস্থানটা জানার চেষ্টা করে। তো সেখানে অন্যান্য সংসদ থেকে এই সংসদে একটা গুণগত পার্থক্য আছে। ওই যে আপনি বললেন যে আন্দোলনের পোরখা অনেকেই সংসদে এসেছেন, অনেকেই মানে হয়তো এতদিন সরকার থাকলে তাদেরকে মানে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হতো, তারাও সংসদে এসেছেন। তারা সংসদের মান মর্যাদা সম্বন্ধে তারা অত্যন্ত সরব। ধরুন আমাদের একজন সদস্য একসময় একটু মানে ওই বেশি বলে ফেলেছিল একটা দুটো বিষয় নিয়ে, তো দেখলাম যে প্রত্যেকটা সদস্য কিন্তু পরবর্তীকালে সতর্ক হয়েছেন এবং ওনাকেও সতর্ক করেছেন, অন্যরাও কিন্তু বলছেন যে না, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করব, সরকারের পক্ষে যেহেতু আপনার 70 অনুচ্ছেদটা আমরা উঠিয়ে দিয়েছি, আমরা কিন্তু চাইলে বিভিন্ন বিলে কিন্তু আমরা সরকারের দলের বিপক্ষে আমরা ভোট দিতে পারবো যদি আমরা মনে করি যে এটা আমার পছন্দ নয়, এটার সাথে আমার দ্বিমত আছে। এটা একটা কিন্তু বড় ধরনের সংস্কার। এই সংস্কারটা কিন্তু তারা বিরোধী দল অথবা অন্য মানে সেইভাবে আসছে না। এই যে মানে স্বাধীনভাবে ভোট দেওয়ার যে একটা মানে আমরা যে এটা সংস্কার করেছি, এইটা সংসদকে প্রাণবন্ত করতে, কার্যকর করতে, সিদ্ধান্ত নিতে অনেক বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। হর্স ট্রেডিং হওয়ার কোনো শঙ্কা আছে কিনা? না, হর্স ট্রেডিং হওয়ার সম্ভাবনা নাই, এই কারণে যে আপনার সেখানে আদর্শ থেকে বিচ্যুতি ঘটাতে পারে কিনা? না, সেটাও 70 অনুচ্ছেদ যেহেতু না, নাই, 70 অনুচ্ছেদ মানে না থাকলেও সেখানে যে 2-3টা বিষয় আছে, সেটা হলো যে আপনার বাজেটে সরকারের পক্ষে ভোট দিতে হবে, আস্থা অনাস্থা ভোটে মানে সরকারের পক্ষে না, বাজেটে তার দলের পক্ষে ভোট দিতে হবে, আস্থা অনাস্থার প্রশ্নের মানে দলের পক্ষে ভোট দিতে হবে। তো এই দুটো আছে। আরও পাশাপাশি যুদ্ধকালীন সময়ে সংসদে যেন সদস্যরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে পারে সেই বিষয়টা আছে। দুটো মানে সর্বসম্মত সিদ্ধান্ত, আর দুটা বিএনপির নোট অফ ডিসেন্ট। কিন্তু আমরা যে কোনো বিলের বিরুদ্ধে আগে কি আমরা দেখতাম যে একটা আমরা একটা প্রস্তাব উঠতে হবে যে সংসদের অধিবেশন মুলতবি রেখে আজকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হবে, একটা সিদ্ধান্ত নিতে হবে যে প্রত্যেক সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আপনার অবস্থা নিতে হবে। একটা সিদ্ধান্তের কথা আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে আপনার এটা আর ভোটাভুটি হয় না, তখন তার এই মাননীয় মন্ত্রী বলেন, মাননীয় সাংসদ, আমরা দেখেছি, আমরা ওয়াকিবহাল আমরা চেষ্টা করছি এবং আপনাকে কথা দিচ্ছি যে আমরা এই সংকটের একটা সুরাহা আমরা করবই। আপনি সুতরাং আপনার তরফ থেকে আপনার সিদ্ধান্ত প্রস্তাবটা আপনি আপনার মানে মুলতবি প্রস্তাবটা আপনি উইথড্র করেন। এই সুবিধাটা এখন আর নাই, বা এটা চাইলে আমি বলবো যে না, আমি এটার অনর, আমি এটার পক্ষে আমি আছি, তো সুতরাং আপনার মানে এটা আমার ভোটে দেখ। তাহলে তখন আমরা যদি দেখি যে সিদ্ধান্ত প্রস্তাবটা যৌক্তিক,
বা মুক্তি প্রস্তাবটা যৌক্তিক, সিদ্ধান্ত যেমন এই মুহূর্তে এই সরকার এই সংসদ সিদ্ধান্ত নেয় যে আজকে ঢাকা চট্টগ্রামে যে বিশাল মানে যানজট, এটা আগামী 3 মাসের মধ্যে এটাকে 8 লেনে পরিণত করতে হবে, এটা সিদ্ধান্ত যদি সংসদে, সেই সিদ্ধান্ত কি আছেন হাত তোলেন বা আপনারা বিভক্তি ভোট দেন, তো সেক্ষেত্রে তো আমরা মানে আমাদের একটা স্বাধীন চিন্তা করতে অবস্থান নিতে, এটা সংসদকে আরও অনেক বেশি প্রাণবন্ত, কার্যকর এবং গতিশীল করবে। এটা মানে স্বাধীন চিন্তার জায়গাটাকে কিন্তু জি কোণ করে দিচ্ছে, সেটাও কিন্তু আমরা মনে করি এই সংসদের জন্য বড় একটা প্রাপ্তি। তো বিশ্ব যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি, অর্থনৈতিক, সামাজিক নানা কাঠামোর মধ্যে কিন্তু একটা প্রভাব ফেলে। আমরা দেখেছি যে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যে যুদ্ধ, যে সংঘাত, সেটি কিন্তু কোনোভাবেই নিষ্পত্তি হচ্ছে না এবং সেটি দেখলাম আরও বেশি টানাপোড়েনের দিকে যাচ্ছে। সে অবস্থায় বাংলাদেশের যে নতুন সরকার, সেই সরকার কিন্তু 10 দিনের মধ্যেই সেই যুদ্ধটা শুরু হয়েছে। এর আগে যে আওয়ামী সরকারের যে ধ্বংসস্তূপ, সেখানে দাঁড়িয়ে বাজেট ঘোষণা হতে যাচ্ছে। জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, তেলের সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার তার যে নির্বাচনী যে ইশতেহার, নির্বাচনী যে প্রতিশ্রুতি, সে অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড প্রদান করেছে, পুরোহিত মাওলানা সাহেব, ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে ভাতা দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদেরকে ঈদ উপহার প্রদান করেছে। আগামীকাল সকালবেলা কৃষক কার্ড উদ্বোধন করা হবে। যে বিষয়টি জানবার আগ্রহ প্রকাশ করছে, আপনি সরকারি দলে আছেন, বৈশ্বিক এই রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে চাপ, আওয়ামী লীগের রেখে যাচ্ছে ধ্বংসস্তূপ অর্থনৈতিক খাতকে যেভাবে ধ্বংস করেছে, সে অবস্থার প্রেক্ষাপটে সামনের বাজেট, আমাদের যে সামাজিক খাতের যে নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, সেগুলো নিয়ে সরকার আসলে কীভাবে সামাল দিবে? দেখুন, এটা তো একটা অনাকাঙ্ক্ষিতভাবে মানে যুদ্ধটা আমাদের উপর চেপে পড়ছে, এটার জন্য তো আমরা প্রস্তুত ছিলাম না। এবং যুদ্ধ যত বেশি প্রলম্বিত হবে, ততই কিন্তু সংকট শুধু আমাদের না, সারা বিশ্বব্যাপী একটা সংকট মানে গ্রাস করবে। আমরা তো চাই যুদ্ধ বন্ধ হোক, আর যদি এভাবে যুদ্ধ চলতে থাকে, যুদ্ধ হয়তো শেষ পর্যন্ত এভাবে চলবে না, যুদ্ধ বন্ধ যত তাড়াতাড়ি হবে ততই আমাদের জন্য মঙ্গল। কারণ যুদ্ধের সাথে আমাদের অনেক মানে সংকট জড়িত আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে বিশাল জনগোষ্ঠী, তাদের যাওয়া আসা বন্ধ, সেখানে তারা মানে তাদের চাকরি বাকরি যুদ্ধ হয়, তার মধ্যে অনেক কিছু মানে এবং নিরাপত্তার সংকট, যুদ্ধের সংকট ইত্যাদি চলছে। পাশাপাশি অর্থনীতি যে একটা প্রচণ্ড চাপে পড়েছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, এটা অবশ্যই। তার মধ্যে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তেলের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মধ্যে একটা দেশ কিন্তু আপনার তেলের দাম এখনও বাড়ায়নি কিন্তু, এবং তেলের কোনো সংকট এই মুহূর্তে নেই আপনার। কারণ কেউ দাবি করতে পারবে না যে একটা গাড়ি অচল হয়ে বসে আছে ঘরের মধ্যে, প্রত্যেকে কিন্তু আপনার প্রচণ্ড যানজট, আবার একটা পেনিক যেই ক্রয়, এত বড় লাইন কেন? এই যে পেনিক ক্রয়, যেটা এই পেনিক ক্রয়ের জন্য, এটা মানে সবসময়ই আপনার যে কোনো একটা দুর্যোগ সময়ের মধ্যে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, এটা আমাদের চিরচরিত অভ্যাস। এবং এটার জন্যই আপনার সবাই, এবং পাশাপাশি তেলের পাচার, তেলের মজুদ, এই বিষয়গুলো নিয়ে তো আমাদেরকে চিন্তিত করছে, সরকারও এই বিষয়গুলো নিয়ে চিন্তিত। তার মধ্যে আমাদের এই অধিবেশনের পরেই কিছুদিন বিরতি পরে আবার আপনার বাজেট অধিবেশন, সেটা বাজেট করতে কিন্তু আসলে একটা হিমশিম খেতে হবে আর কি। এটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আসলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সরকারের ব্যয় কমানো, কিন্তু তার মধ্য দিয়েও সরকার কিন্তু, আমরা একজন সংসদ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া, তারপরে বিভিন্ন ভাতাগুলো দেওয়া, সেটা কিন্তু চলমান রেখেছে। পাশাপাশি আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো দেওয়ার ব্যাপারে একটা উদ্যোগ আছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন মসজিদে কিন্তু ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা টাকা দিয়েছি, বিভিন্ন মসজিদে এই মুহূর্তে আমরা কিছু সংস্কার করছি, তারপর রাস্তাঘাটের সংস্কার করছি, এটা শুরু করে দিয়েছি। সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে সহযোগিতা আছে। কিন্তু এটা যুদ্ধ যদি প্রলম্বিত হয়, তাহলে এটা আমাদেরকে একটা সংকটের মধ্যে ফেলবে। সরকারের প্রত্যেকটা উইং এই ব্যাপারে সক্রিয়, জানছে যে তারা মানে কি করতে হবে, বিকল্প কি ব্যবস্থা আছে, এগুলো নিয়ে সরকার যথেষ্ট আপনার সক্রিয়, এবং সরকারের মানে যারা দায়িত্বশীল তাদের মধ্যেও এটা কাজ করছে, এবং আশা করছি যে যুদ্ধ একদিকে থেমে যাবে, আর এই চলমান অবস্থার মধ্যে দিয়ে সরকার একটা সুন্দর বাজেট জনগণকে উপহার দিতে পারে এটা মনে করছি। জি, হাসান হাফিজ ভাই, আমরা আসলে এই সংকটকালের বাজেট এটা বলছি, এবং আমি খানিক আগে যারা বলছিলাম যে আওয়ামী লীগের রেখে যাওয়া ধ্বংসস্তূপ, অর্থনৈতিক, আর্থিক, ব্যাংকিং খাত, সব কিছুকে কিন্তু এক ধরনের ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছিল। সে অবস্থা আজকে বাণিজ্য মন্ত্রী একটা কথা বলছেন, ব্যবসায়ীদের কোনো অস্বস্তিতে রাখা হবে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা যারা দেখেছি যে দোষী ব্যবসায় অভিযুক্ত হয়েছে, যিনি নির্দোষ তিনি অভিযুক্ত হয়েছেন, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে রাখা হয়েছে, অনেক ব্যবসায়ীদের কারখানা বন্ধ হয়ে গেছে। তো সে অবস্থায় কর্মসংস্থান তৈরি করা,
বিনিয়োগ আনা, বিদেশি বিনিয়োগ আনা সব কিছু কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যেটা সরকার আজকে দেখলাম যে গাড়ি কেনা, গাড়ি জ্বালানি ব্যবহার, সভা সেমিনার কিছুটা স্থগিত করেছে, কমিয়েছে। আমরা পুকুর খনন এবং খিচুড়ি শিক্ষার জন্য বিদেশ যাওয়ার জন্য আমরা দেখেছি। সে অবস্থায় ব্যবসায়ীদেরকে স্বস্তিতে রাখা, সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসাবে জ্বালানি তেল সাশ্রয় করা এবং এই যে সভা সেমিনার, গাড়ি জ্বালানো, গাড়ি ব্যবহার সহ নানা কিছুতে যে সংকুচিত করে নিয়ে আসা, সব মিলিয়ে আগামী দিনগুলোতে কিভাবে আমাদের বিদেশি বিনিয়োগ আনা যায়, দেশি কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, বন্ধ হওয়া কলকারখানাগুলো খুলে দেওয়া যায়, তা না হলে তো এই বাজেট যে তাদের যে প্রত্যাশা থাকবে সে বাজেট বাস্তবায়ন কিন্তু এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে। আপনার বিশ্লেষণ? অবশ্যই এর মধ্যে আমরা জানি যে সরকার প্রধান তারেক রহমান 2 দফা ব্যবসায়ীদেরকে আস্থায় নিয়েছেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। দেশটা তো সবার, এটা একটা জাতীয় সংকট, এটা আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। সেটা তো অনেক দিন ধরেই প্রত্যাশিত ছিল এবং আমরা দেখেছি যে 18 মাসেরও বেশি সময় ধরে অন্তর্বর্তী সরকার কিন্তু ব্যবসায়ীদেরকে আস্থায় নেয় নাই। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়েছে অনেক দেরিতে এবং নিয়েছে কি খুব কম সময় তাদের সময় আলাপ আলোচনার জন্য দিয়েছে। তো এইটা একটা গোঁজামিল ছিল এবং আপনি যদিও ঐক্যমত্য কমিশনের নামেও কিন্তু অনেক গোঁজামিল দেওয়া হয়েছে। তারপরে সেখানে ব্রিচ করা হয়েছে, চিট করা হয়েছে, যেগুলি বিএনপি আপনি দেখেন যে পরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেগুলি তাদের জ্ঞাতসারে হয় নাই। ফলে এই সংকটগুলি কিন্তু রয়ে গেছে। আসলে এগুলি আস্তে আস্তে ক্লিয়ার করছে এই সরকার। গুম কমিশনের যেটা আপনি জানেন যে সেখানেও কিন্তু নানান গোঁজামিল আছে, এগুলিও কিন্তু ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা নির্বাচিত করেছি প্রতিনিধিদেরকে, তাদের প্রজ্ঞার উপরে, তাদের বিচক্ষণতার উপরে, তাদের দেশপ্রেমের উপরে, আন্তরিকতার উপরে আমাদের আস্থা আছে বলে আমরা তাদেরকে নির্বাচিত করেছি। আমরা তাদেরকে কাজ করতে দিতে চাই। এখনই কিন্তু আন্দোলনের রাজপথ গরম করার মতো অবস্থা হয় নাই এখনও। আর এখন একটা বিশ্ব সংকটের মধ্যে আছে। এই বিশ্বের প্রতিটি নাগরিক প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু আক্রান্ত এই উন্মত্ততার কারণে। যে ইসরায়েলি যে বর্বরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, প্যালেস্টাইনে তো রক্ত ঝরছে অনেক কাল ধরে। যে বিশ্ব বিবেক বলে তো কিছু নাই, আমরা মানব সভ্যতার অহংকার করি, মানব সভ্যতা বলে কিছু নাই। আসলে একটা বর্বর, একটা গায়ের জোরে একটা চলছে, জোর যার মুল্লুক তার। সেই ব্যাপারে কিন্তু বিশ্ব বিবেককে জেগে উঠতে হবে এবং আমরা নিজেদেরকে কৃষ্ণতার দিকে নিজেদেরকে তৈরি করতে হবে। শুধু সরকার সমাধান করে দেবে তা না। আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি মানুষেরই এরকম মাইন্ডসেটটা থাকা দরকার যে আমরা একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে যেটা বাহুল্য খরচ সেটাকে আমরা অ্যাভয়েড করি, আমরা একটু জ্বালানিটা কম ব্যবহার করি, আমরা যেন একটু পায়ে হেঁটে যাই, আমরা বাইসাইকেল ব্যবহার করি, আমরা সোলার ব্যবহার করি, নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দিই। বিকল্প পথে তো আমাদের যেতে হবে, আমাদের তো টিকে থাকতে হবে। করোনার সময় আমরা টিকেছিলাম এবং এই ধরনের সংকটে আমরা ঐক্যবদ্ধভাবে, জাতীয়ভাবে আমরা ঐক্য স্থাপন করে একটা পারস্পরিক শ্রদ্ধার জায়গা তৈরি করে, আস্থার জায়গাটা তৈরি করে আমরা যেন সম্মিলিতভাবেই মোকাবেলা করতে পারি। সেটাই কিন্তু মানুষের প্রত্যাশা, সেটাই কিন্তু জনতার আকাঙ্ক্ষা। এবং এটা বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা, মুক্ত স্বাধীন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং মত প্রকাশের স্বাধীনতা, তারপরে খাওয়া পড়ার নিশ্চয়তা, দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা, শান্তি শৃঙ্খলা। এবং আমরা জানি যে এর মধ্যে মব কালচার একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা আশা করি যে সেখানে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং সেটাকে এই অপসংস্কৃতির থেকে আমাদেরকে একটা রক্ষা করবেন। এই যেটা ঘটলো কুষ্টিয়াতে, অন্যায় হতে পারে, সেটাই হতে, দেশের আইন আছে, কানুন আছে, তাই না? সেগুলি আমরা প্র্যাকটিসটা দেখতে চাই, কার্যকর প্রয়োগটা দেখতে চাই, সুষ্ঠু নিরপেক্ষ প্রয়োগটা দেখতে চাই। কিন্তু হত্যা করে ফেলা, এইভাবে আইন হাতে তুলে নেওয়া, এটা কোনোভাবে সাপোর্ট করা যায় না এবং সরকারকে সেখানে দৃঢ়তার পরিচয় দিতে হবে। এবং চাঁদাবাজি যে একটা ঘটনার কথা বললাম, সেখানেও কিন্তু মেসেজটা ক্লিয়ার, সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিয়েছে, সেটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখতে চাই। ভবিষ্যতে এইগুলির পুনরাবৃত্তি যাতে না হয় সেই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। এগুলি কিন্তু একটা তাদের জন্য মেসেজ। আগের সিস্টেমে তো চললে হবে না, এখন কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন একটা আকাঙ্ক্ষা যে আছে সেটাকে অ্যাড্রেস করতে হবে, সেটাকে সম্মান করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আমরা অনেক ইতিবাচক গুণগত পরিবর্তন লক্ষ্য করছি। আমরা আশা করি এগুলি আস্তে আস্তে বাড়বে, শুধু কয়েকজনের মধ্যে না, এটা সবার মধ্যে এটা ব্যাপ্ত হবে। এবং ভালো গুণটা কিন্তু সহজে ব্যাপ্ত হয় না, খারাপ জিনিসটাই কিন্তু দ্রুত সংক্রমিত হয়। তো আমরা সেটার থেকে বেরিয়ে আসতে চাই। সেটার জন্য প্রত্যেকটা মানুষেরই কিন্তু দায়িত্ব আছে। শুধু সরকারকে এককভাবে আমরা যে সরকার করে দেবে এটা সম্ভব না। আমরা এই যে জ্বালানি তেল নিয়ে আমরা যেটা করেছি, সাধারণ মানুষ অনেকেই করেছে, সেটা তো কোনোভাবেই কাম্য ছিল না। এটা কোনো দায়িত্বশীল নাগরিকের, দেশপ্রেমিক নাগরিকের পরিচয় না যে এরকম আমি জ্বালানি নিয়ে তারপরে মজুত করে রাখলাম, একটা কৃত্রিম সংকট তৈরি করলাম, একটা প্যানিক তৈরি করলাম। সেখানে তো আমরাও অপরাধী, তাই না? কিন্তু এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরাও নিজেদেরও যেন বদলাই,
শুধু সরকার বদলালে তো হবে না, আমাদের প্রত্যেককে বদলাতে হবে, ইতিবাচক একটা পরিবর্তনের দিকে আমাদের যেতে হবে। জি, আমি শেষে আবার একটু আসতে চাই সাদ হোসেন সেলিম। জাতীয় সংসদের কারণের জন্য আপনাকে এখন বেশিরভাগ সময় ঢাকায় থাকতে হচ্ছে। তো নানা অভিযোগ অনুযোগের মধ্য দিয়েই কিন্তু বিএনপি সরকারকে নানা রকম তকমা লাগানোর চেষ্টা করা হয় এবং মিডিয়া এত বেশি সোচ্চার, বিশেষ করে হাতের মুঠোর মধ্যে কিন্তু মিডিয়া 5 টাকার এমবি কিনলেই কিন্তু 5 লক্ষ টাকার ক্ষতি করে দেওয়া সম্ভব হয়, মানে যেটা অপপ্রচারের মাধ্যমে। আপনি এই মুহূর্তে ঢাকায় আছেন, আপনার যে এলাকা রামগঞ্জ, লক্ষ্মীপুর 1, সে এলাকার মানুষের প্রতি আপনার কোনো বিশেষ পরামর্শ, নির্দেশনা, অনুরোধ আছে কিনা, যেহেতু আপনি আবার 15 তারিখ থেকে সংসদ শুরু হচ্ছে, যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখে? আপনি শেষ বক্তব্যটুকু আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে যদি দেন। দেখুন, আমি আসলে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা আপনার দুহাত ভরে আমাকে ভোট দিয়েছে, আমাকে বিজয়ী করেছে। পাশাপাশি রামগঞ্জের ব্যাপক সংখ্যক মানুষ কিন্তু বিদেশে থাকে, তারা কিন্তু বিদেশ থেকে চলে এসেছে, কিন্তু এসে কিন্তু ভোট করেছে একদম মানে অকৃপণভাবে। তারা দুহাত তুলে দুহাত খুলে ভোট দিয়েছে, ভোটটার জন্য কাজ করেছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি নির্বাচিত হওয়ার পর প্রতিটা সপ্তাহে আমি এলাকায় যাচ্ছি, কিন্তু এলাকায় যাচ্ছি। সেখানে নির্বাচনের সময় আমার একটা কঠোর পদক্ষেপ ছিল যে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে, আপনার ফসলি জমি কেটে যে ইটভাটা একটা দুর্বৃত্ত অঞ্চল, সেটার বিরুদ্ধে আমি এই ব্যাপারে মোটামুটি একটা গণজাগরণ সৃষ্টি করতে পেরেছি। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি লক্ষ্মীপুর একটা জেলা, যে জেলা থেকে সরাসরি ঢাকার থেকে কোনো যোগাযোগ নেই। আমরা চেষ্টা করছি যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য, ঢাকার সাথে লক্ষ্মীপুরকে আমরা সংযুক্ত করা, ইনক্লুডিং রামগঞ্জ, সেটা চেষ্টা করছি। তারপরে আপনার আমাদের একটা গ্যাসের একটা চাহিদা আছে, সেটা, তারপর ট্রেন পথকে নিয়ে যাওয়া, এগুলোর জন্য চেষ্টা করছি। এবং এলাকার জনগণ বিশ্বাস করে যে আমি সংসদে দাঁড়িয়ে কথা বলে তাদের জন্য অধিকারটা আদায় করতে পারবো, এই বিশ্বাস তাদের প্রতি আছে। এবং তারা আমার সততা, আন্তরিকতা ব্যাপারও তারা জানে, এবং আমি যে দুর্নীতির বিরুদ্ধে একদম প্রচণ্ড আপোষহীন, তারা সেটা জানে। সেই মেসেজটা আমি তাদেরকে দিতে পেরেছি। আপনি জানেন, সে ব্রিটিশ আমলে থেকেই কিন্তু রামগঞ্জের জনগণ খুব শিক্ষিত ছিল, শিক্ষিত হার সবচেয়ে বেশি ছিল এই অঞ্চলের মধ্যে, যে রামগঞ্জে। এখন পর্যন্ত কিন্তু শিক্ষাটা আমরা ধরে রাখতে পেরেছি। আমাদের এলাকার মানুষজন কিন্তু আপনার সাধারণ কাজের চাইতে কিন্তু তারা হয় ব্যবসা অথবা বিদেশ যাও, অথবা খুব বড় বড় সরকারি চাকরিতে তারা যায়। কিন্তু আবার আমাদের ব্যাপারে একটা মানে ভয়ঙ্কর একটা কথা আছে সব জায়গায়, যে একজন সচিব আমরা তার এলাকার একজনকে এনে একটা পিয়নের চাকরি দিতেও তার কোনো দ্বিধা করে না, পরিচয় দ্বিধা করে না, যেটা অন্য নাই। তা আমি খুবই আমার এলাকা নিয়ে আমি মানে গৌরবান্বিত, এবং তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, আমার সর্বত্র চেষ্টা থাকবে তাদের সেই আশা আকাঙ্ক্ষাকে এবং তাদের চাহিদাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শেষ মুহূর্তের আলোচনায় সাদ হোসেন সেলিম, রামগঞ্জ থেকে নির্বাচিত এমপি, তিনি তার জনগণকে ধন্যবাদ জানালেন যে তারা তাকে সম্মানিত করেছে, তারা ভোট দিয়েছে, দুহাত তুলে তার জন্য দোয়া করেছে। নিশ্চয়ই তিনি নিজেও সৎ পথে দেশের যে সার্বিক নির্দেশনা সেটি মেনে চলতে চান এবং আপনাদেরকেও সেই বিষয়ে মেনে চলবার জন্য অনুরোধ করেছেন। প্রিয় দর্শক, আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলতে গিয়ে বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তনের পরে বিএনপি সরকারের ক্ষমতায় আসা, আসন্ন বাজেট, আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার যে ধ্বংসযোগ্য, সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। এই আলোচনা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদেরকে শুনেছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন, মাননীয় এমপি সাদ হোসেন সেলিম, মাননীয় সিনিয়র সাংবাদিক কবি হাসান হাফিজ, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।